বন্ধুরা, আজ তোমাদের জন্য দুষ্টুরানী ব্লগে একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে এখন থেকে প্রতিদিন দুপুর 2টায় এবং রাত 10টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আশা করি শেষ অবধি হেডফোনে মনোযোগ দিয়ে শুনলে জীবনের এই মুহূর্তটার কিছুটা সময় স্থির মনে হবে। তাহলে চলো শুরু করি। রাত তখন প্রায় 10:30। দক্ষিণ কলকাতার একটি অভিজাত পাড়ার দোতলা বাড়ির ছাদে দাঁড়িয়ে নিস্তব্ধ আকাশের দিকে তাকিয়েছিল সায়ন্তিকা। তার চোখে ছিল একরাশ প্রশ্ন, একরাশ না বলা কথা, একরাশ অপূর্ণতা। অথচ কয়েক বছর আগেও এই মেয়েটা ছিল সবার প্রিয়, বাড়ির ছোট মেয়ে, বাবার আদরের রাজকন্যা, মার অহংকার, কলেজের সবচেয়ে স্টাইলিশ আর সুন্দরী মেয়ে। সেই সায়ন্তিকা কি আজ আর সেই আগের সায়ন্তিকা আছে? এই গল্পটা শুরু হয়েছিল একেবারে সাধারণভাবে, যেমনটা শহরের হাজারো কলেজে প্রতিদিন ঘটে। এক মধ্যবিত্ত ছেলের প্রেমে পড়ে ধনী পরিবারের মেয়ের জীবনটা বদলে যায়। কিন্তু কেউ জানত না, প্রেমটা একসময় জীবনযুদ্ধের পরিণত হবে, একসময় অশ্রু, অবহেলা, চিৎকার, কান্না আর ভাঙনের ক্যানভাসে আঁকা একটা বেদনার গল্প হয়ে উঠবে। তখন সায়ন্তিকা কলেজে সেকেন্ড ইয়ারে পড়ে আর রঞ্জিত ফার্স্ট ইয়ারের ছাত্র। রঞ্জিত দক্ষিণ 24 পরগনার এক ছোট গ্রাম থেকে উঠে আসা ছেলে, পড়াশোনায় ভালো, স্বভাব শান্ত, চোখে স্বপ্ন আর বুক ভরা সাহস। সে চায় তার জীবনে কিছু একটা করে দেখাতে। তার দাদু বলতো, বড় হতে হলে বড় স্বপ্ন দেখতেই হয়। কি রঞ্জিতেরও তাই ছিল একরাশ স্বপ্ন। তবে তার জীবনে কোনোদিনও সে ভাবেনি এমন একটা মেয়ের প্রেমে পড়বে যে কিনা তার থেকে অনেক উপরে, সামাজিক মর্যাদায়, অর্থনৈতিক দিক থেকে, স্ট্যাটাসে। তাদের প্রথম দেখা হয়েছিল কলেজের লাইব্রেরিতে। সায়ন্তিকা একটা বই খুঁজছিল, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ কুয়ের কি লাভ ইন দ্য টাইম অফ কলেরা, যেটা শেলফজের অনেক উপরে রাখা ছিল। রঞ্জিত চুপচাপ এসে বইটা নামিয়ে দিয়ে বলেছিল, এই নিন, আপনি চেয়েছিলেন। সায়ন্তিকা একটু হেসে বলেছিল, ধন্যবাদ। তুমি কোনো ডিপার্টমেন্টে? সেই এক কথোপকথনের সূত্র ধরে শুরু হলো তাদের বন্ধুত্ব। রঞ্জিত প্রথমে ভেবেছিল এমন একটা মেয়ের সঙ্গে শুধু বন্ধুত্বটুকুই সম্ভব, তার বেশি কিছু নয়। কিন্তু কে জানত এই বন্ধুত্ব একদিন এমন গভীর ভালোবাসায় রূপ নেবে যে দুজনেরই জীবন বদলে যাবে। সায়ন্তিকার মনে হতে লাগল রঞ্জিতের মতো সরল, আন্তরিক আর অনুভূতিপূর্ণ ছেলে সে আর কখনো দেখেনি। রঞ্জিতের বাবা ট্যাক্সি চালাতেন, মা গৃহিণী, সংসারে অভাব ছিল, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। রঞ্জিত সবসময় তার পরিবারের দায়িত্ব নিত, ভাইকে পড়াতো, টিউশন করত আর নিজের পড়াশোনাও চালিয়ে যেত। এই বাস্তব সংগ্রামী ছেলেটার সঙ্গে সময় কাটাতে কাটাতে সায়ন্তিকা বুঝতে পারল, টাকার চেয়ে অনেক বড় কিছু আছে, ভালোবাসা, শ্রদ্ধা আর একে অন্যকে বোঝার চেষ্টা। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হল, যদিও শুরুতে সায়ন্তিকা নিজের পরিবারকে কিছু জানায়নি, কারণ সে জানত বাবা মা মেনে নেবেন না। কিন্তু সময়ের সঙ্গে সম্পর্কটা এতটাই গভীর হয়ে উঠল যে একসময় সে সাহস করে তার মাকে জানাল। মাও বলেছিলেন, তুমি কি পাগল হয়েছ? এক ট্যাক্সি ড্রাইভারের ছেলের সঙ্গে তুমি বিয়ে করবে? আমাদের মুখ থাকবে কোথায়? বাবা তো আরও রেগে গিয়েছিলেন, তিনি বলে দিয়েছিলেন, এই ছেলের সঙ্গে যদি সম্পর্ক রাখো তাহলে এই বাড়ি তোমার নয়। সায়ন্তিকা খুব কেঁদেছিল সেদিন। রঞ্জিতকে বলেছিল, আমার পরিবার আমাকে ত্যাগ করতে পারে, কিন্তু আমি তো তোমাকে ছেড়ে যেতে পারবো না রনু, তুমি কি পারবে? রঞ্জিত সেই মুহূর্তে মাথা নিচু করে শুধু বলেছিল, আমি তোমায় ভালোবাসি, কিন্তু আমি চাই না তুমি তোমার পরিবারকে হারাও। কিন্তু প্রেম তো কখনোই সহজে থেমে যায় না। তারা লুকিয়ে দেখা করত, সময় কাটাতো, স্বপ্ন দেখত, একটা ছোট ফ্ল্যাট, দুটো চেয়ার, একটা বিছানা, একটা রান্নাঘর আর ভালোবাসার ছায়া, এই ছিল তাদের স্বপ্নের সংসার। অবশেষে একদিন হঠাৎ করেই তারা সিদ্ধান্ত নিয়ে পালিয়ে বিয়ে করার। তারা দক্ষিণেশ্বরের এক মন্দিরে গিয়ে বিয়ে করে ফেলে, একটা ছোট রেন্টের ঘর নিয়ে কালীঘাটে, যেখানে একটাই জানালা ছিল আর রান্না করতে হলে ঘরের মাঝখানে ছোট একটা গ্যাস চুলা বসাতে হতো। সেই ছোট ঘরেই শুরু হয় তাদের নতুন জীবন। প্রথম কয়েক মাস স্বপ্নের মতো কেটেছিল। রঞ্জিত কলেজের পড়াশোনার পাশাপাশি চাকরির খোঁজ করছিল আর সায়ন্তিকা একটা প্রাইভেট স্কুলে টিচিং শুরু করেছিল। যদিও কোনো চাকরি তার প্রোফাইলের যোগ্য ছিল না, কিন্তু সে নিজেকে ছোট করে নিয়েছিল রঞ্জিতের সঙ্গে থাকার জন্য। তাদের ভালোবাসা ছিল গভীর, একে অপরকে আঁকড়ে ধরে তারা কাটিয়ে দিচ্ছিল দিন। কিন্তু ধীরে ধীরে বাস্তবতার আঘাতে সেই স্বপ্নে ফাটল ধরতে শুরু করল। জীবনের খরচ বাড়তে লাগল, রঞ্জিতের চাকরি হচ্ছিল না, সায়ন্তিকার শরীরে চাপ বাড়ছিল, তার বাবা মা সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করেছিলেন। মা একবার ফোনে বলেছিল, তুমি আমাদের মুখ পুড়িয়েছ, আমাদের বংশে এরকম মেয়ের জায়গা নেই। এইসব কথা শুনে সায়ন্তিকার চোখে জল আসত, কিন্তু সে রঞ্জিতের সামনে মুখে হাসি রাখত।
একসময় সেই হাসি ফিকে হতে লাগল, সে রঞ্জিতের উপর রেগে যেতে শুরু করল। তুমি যদি কিছু করতে না পারো তাহলে কেন আমাকে এই জীবনটায় আনলে? রঞ্জিতও তখন দিনের পর দিন চাকরির ইন্টারভিউ দিয়ে হতাশ হয়ে ফিরে আসত। একদিন রাতে সে বলেছিল, আমি তো চেষ্টাই করে যাচ্ছি, কিন্তু তুমি যদি আমাকে এভাবেই অপমান করো তাহলে আমার বাঁচার ইচ্ছেটাও মরে যাবে। সেদিন রাতে তারা খুব ঝগড়া করেছিল, গলা ফাটিয়ে কান্না করে। সায়ন্তিকা একথাও বলে ফেলেছিল, তোমার মতো ব্যর্থ ছেলের জন্য আমি আমার পরিবার ত্যাগ করেছি, এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এই কথাটা রঞ্জিতের হৃদয়ে ছুরির মতো বিঁধেছিল। সে সারারাত চুপ করে বসেছিল, ভোরবেলায় ছাদে গিয়ে দাঁড়িয়ে একবার আত্মহত্যার কথাও ভেবেছিল, কিন্তু তারপর মনে হলো, না, সায়ন্তিকাকে ছেড়ে যেতে পারে না। তার পরিবারকে প্রমাণ করতে হবে সে কিছু একটা করে দেখাতে পারবে। এরপর সে একটা ছোট চাকরি পায়, একটা প্রাইভেট কোম্পানির অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে, মাসিক বেতন ৮,০০০ টাকা। সে খুশি হয়ে সায়ন্তিকাকে জানায়। সায়ন্তিকা প্রথমে কিছু না বললেও পরে একটু হেসে বলেছিল, তাই তো, তুমি তো হেরে যেতে শেখো না রনু। এভাবেই চলতে থাকে তাদের জীবন, ভালোবাসা আর লড়াই একসঙ্গে চলে, কখনো কষ্ট, কখনো অভিমান, কখনো কাছে আসা, আবার কখনো দূরে সরে যাওয়া। এই কাহিনী চলবে আরও অনেক দূর। রঞ্জিত অফিসে যাওয়ার সময় ট্রেন মিস করেছিল সেদিন। ছেঁড়া ব্যাগটা কাঁধে নিয়ে দাঁড়িয়েছিল প্ল্যাটফর্মে। হঠাৎ ফোনে সায়ন্তিকার মেসেজ, আজ বাসায় এসে আমার সাথে একটু ভালোভাবে কথা বলো, আমি আর পারছি না, ভীষণ একা লাগছে গি। রঞ্জিত পরে থমকে গিয়েছিল। অফিসে পৌঁছে কাজের মাঝেই বারবার মনে হচ্ছিল, সায়ন্তিকার মুখটা কেমন হয়ে গেছে ইদানিং। যেই মেয়েটা একসময় খিলখিলিয়ে হাসত, এখন সে যেন মুখে সবসময় একটা বিষণ্ণতা নিয়ে ঘুরে বেড়ায়, যেন নিজের মনেই হারিয়ে যায়। একটা সময় তো রঞ্জিতের ভালোবাসার জন্যই পরিবার ছাড়তে দ্বিধা করেনি সে, অথচ আজ সে ভালোবাসা যেন কোথাও ক্লান্ত হয়ে গেছে। ফিরতে ফিরতে রঞ্জিত দুটো বাদাম পরোটা কিনে নিয়ে এলো। জানতো ওর স্ত্রী কিছু খায়নি দুপুরে। ঘরে ঢুকে দেখে জানালার পাশে বসে আছে সায়ন্তিকা, চুলগুলো এলোমেলো, চোখ দুটো লাল। রঞ্জিত খুব সাবধানে কাছে গিয়ে বলল, দেখো আমি কিছু নিয়ে এলাম। সায়ন্তিকা চুপ, হঠাৎ খুব ধীরে বলে উঠল, তুমি কি জানো আমি আমার বাবার বাড়ির থেকে কি কি ত্যাগ করেছি? আমার নরম বিছানা, আমার এসি ঘর, আমার নিজের গাড়ি, বাবা মার আদর, কিছুই আর আমার নেই রনু, শুধু তুমি ছাড়া। রঞ্জিত ওর মুখটা দুহাতে ধরে বলল, আমিও তো তোমার জন্য আমার স্বপ্ন, আত্মবিশ্বাস, সময় সব দিয়েছি সায়ন্তিকা, তবু আমরা একসঙ্গে তো, সেটাই তো বড় কথা। কিন্তু সায়ন্তিকা চিৎকার করে উঠে দাঁড়ালো, একসঙ্গে? এই 4টে দেয়ালের মধ্যে প্রতিদিন শুধু হিসেব করে কাটাতে হচ্ছে। একটা ভালো শাড়ি কিনতে পারি না, বন্ধুদের সাথে দেখা করতে পারি না, কেন আমি এই জীবনটা বেছে নিয়েছিলাম বলতো? রঞ্জিত চুপ করে গেল, কিছু বলল না। রাতে বিছানায় দুজনে পাশাপাশি শুয়ে থেকেও 1000 মাইল দূরে ছিল। সেই দিন থেকেই তাদের মধ্যে একটা অদৃশ্য দূরত্ব তৈরি হতে শুরু করল। একদিন সায়ন্তিকা বলল সে চাকরি ছেড়ে দেবে। রঞ্জিত জিজ্ঞেস করল কেন? সায়ন্তিকা বলল, আমার শরীরটা ভালো যাচ্ছে না, সব সময় ক্লান্ত লাগে। চিকিৎসকের কাছে গেলে জানা গেল সে মা হতে চলেছে। এই খবরটা শুনে রঞ্জিত খুশিতে কেঁদে ফেলল, কিন্তু সায়ন্তিকা একেবারে শান্ত, তার মুখে একটুও আনন্দ নেই। সে শুধু বলল, এই জীবনে আমি আমার সন্তানের জন্য কি দিতে পারবো? আমরা কি তাকে একটা ভালো ভবিষ্যৎ দিতে পারবো? রঞ্জিত ওকে বোঝাতে চেয়েছিল, ভালোবাসা দিলে সবকিছু দেওয়া হয় কি, কিন্তু সায়ন্তিকা যেন বিশ্বাস করতে পারছিল না। মা হওয়ার আনন্দ তার জীবনে যেন এক বিষণ্ণতা হয়ে এলো। দিন কেটে যেতে লাগলো। রঞ্জিত অফিসে গিয়ে ডাবল শিফট করতে লাগলো। রাতে ফিরে স্ত্রীর মুখ দেখার আগেই সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত। সায়ন্তিকা দিনের পর দিন একা থাকত, একা খেত, একা সময় কাটাত। এই একাকিত্ব ওকে মানসিকভাবে ভেঙে দিচ্ছিল। সে ধীরে ধীরে আবার ফেসবুকে সক্রিয় হলো, পুরনো বন্ধুদের সাথে চ্যাট করতে লাগলো। একদিন কলেজের পুরনো বন্ধু অর্ক তাকে হাই করল। সায়ন্তিকা প্রথমে উত্তর দেয়নি, পরে অনেকক্ষণ পরে রিপ্লাই দিল, হ্যাঁ, কেমন আছো? সেখান থেকেই শুরু হলো কথাবার্তা। অর্ক এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে, গাড়ি আছে, ফ্ল্যাট আছে, আর একা থাকে। অর্ক তার সাথে কথা বলতো, গল্প করত, মাঝে মাঝে সান্ত্বনা দিত। সায়ন্তিকা যেন সেই পুরনো সোনালি সময়টাকে ছুঁয়ে দেখতে চাইছিল। একদিন অর্ক বলল, তুমি কি কখনো ভাবো না জীবনটা অন্যরকম হতে পারত? সায়ন্তিকা অনেকক্ষণ চুপ থেকে বলেছিল, হ্যাঁ, মাঝে মধ্যে ভাবি। সেদিন রাতে সায়ন্তিকা ফোনটা হাতে নিয়েও রঞ্জিতের দিকে তাকিয়ে বলল না কিছু। রঞ্জিত তখন বিছানায় মুখ ফিরিয়ে ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত, পরিশ্রান্ত, তার চোখে স্বপ্ন নেই, মুখে হাসি নেই। অথচ এই ছেলেটা একদিন ছিল সব স্বপ্নের আশ্রয়। একদিন সকালবেলা সায়ন্তিকা উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। মনে হচ্ছিল যেন নিজের প্রতিচ্ছবি আর চিনতে পারছে না। তারপর সে ধীরে ধীরে রঞ্জিতের কাছে গিয়ে বলল, আমি কিছুদিনের জন্য বাবার বাড়ি যেতে চাই। রঞ্জিত অবাক হয়ে তাকিয়ে বলল, তুমি কি আর ফিরবে না? সায়ন্তিকা চোখ সরিয়ে বলল, জানি না। সে চলে গেল। 7 মাস কেটে গেল।
রঞ্জিত মাঝে মাঝে ফোন করত, কিন্তু সায়ন্তিকা উত্তর দিত না, শুধু একবার বলেছিল, আমার এখন নিজের জন্য কিছু সময় দরকার। রঞ্জিত কষ্ট পেত, কিন্তু সে আশা ছাড়েনি। সে প্রতিদিন অফিস শেষে একা ঘরে ফিরে ছোট একটা শিশুর জামা হাতে নিয়ে বসে থাকত। সেই জামা সে তার অনাগত সন্তানের জন্য কিনেছিল। দিন 15 পর একদিন হঠাৎ তার ফোনে মেসেজ আসে, আমি হাসপাতালে ভর্তি, বাচ্চার ডেলিভারি শুরু হয়েছে। রঞ্জিত ছুটে যায়, দেখে সায়ন্তিকার মা বাবা দাঁড়িয়ে আছেন। কেউ কোনো কথা বলেনি, শুধু নার্স এসে জানালো মেয়ে হয়েছে। রঞ্জিত চোখে জল নিয়ে মেয়েকে কোলে নেয়, মুখে হাসি ফুটে ওঠে। সায়ন্তিকা তাকে দূর থেকে দেখে, চোখে জল আসে। সেই মুহূর্তে মনে হয়েছিল, ভালোবাসা হয়তো হারায়, কিন্তু শেষ হয় না। হাসপাতালের করিডোরে বসেছিল রঞ্জিত, কোলের মধ্যে তার মেয়ে, নাম রেখেছে স্নেহা। খুব ছোট্ট, কোমল, যেন তুলোর মতো, গায়ে হাত রাখলেই মনে হয় ভেঙে যাবে। স্নেহার ছোট্ট হাত আঙুলের দিকে বাড়িয়ে দিল। রঞ্জিতের চোখে জল এসে গেল, মনে হলো এতদিনের সব কষ্ট যেন এক মুহূর্তে উড়ে গেছে। হাসপাতালের জানালার কাচের উপারে দাঁড়িয়ে সায়ন্তিকা তাকিয়েছিল সেই দৃশ্যের দিকে। তার চোখে তখনও একটা দ্বিধা, একটা প্রশ্ন, একটা অনিশ্চয়তা। মা হয়েও সে যেন এখনও নিজেকে হারিয়ে খুঁজছে। সেদিন রাতে সে নিজের মাকে জিজ্ঞেস করেছিল, মা, আমি কি ভুল করেছিলাম? মা বলেছিলেন, ভুলটা তুমি করেছিলে বিয়ের দিনই, কিন্তু এখন তুমিই ঠিক করবে কি পাবে, স্বামীর ভালোবাসা না নিজের অতীতকে ফিরে পাওয়া। এই কথা শোনার পর সায়ন্তিকা একটানা রাতভর চোখের জল ফেলে। ভোরবেলা রঞ্জিত চুপচাপ এসে তার রুমে ঢোকে, হাতে ছোট্ট একটা কমলা জামা মেয়েটার জন্য। বলে, তুমি চাইলে আমি চলে যাব, শুধু মেয়েটাকে মাঝে মাঝে দেখতে দিতে পারলে খুশি হব। সায়ন্তিকা তখন কিছু বলে না, শুধু বলে, আমার শরীরটা খুব কষ্ট করছে। রঞ্জিত জানত তার স্ত্রী এখন অনেক ক্লান্ত, অবসন্ন, মানসিকভাবে বিধ্বস্ত। সে মাথায় হাত রাখে, বলে, আমি এখনো তোমাকে আগের মতোই ভালোবাসি সায়ন্তিকা। সে কথা হয়তো সায়ন্তিকার ভেতর কোথাও গিয়ে লেগেছিল, কিন্তু মুখে কিছু বলেনি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দিন দুই পরিবার মুখোমুখি হয়েছিল। সায়ন্তিকার বাবা বলেছিলেন, আমরা এই মেয়েকে নিজেদের কাছে রাখতে চাই। রঞ্জিত তখন একটু ঝগড়া করেনি, শুধু বলেছিল, আমি মেয়েকে ভালোবাসি, কিন্তু ওর মায়ের সিদ্ধান্তটাই শেষ কথা। সেদিন রাতে সায়ন্তিকা মেয়েকে নিয়ে রঞ্জিতের সঙ্গে আবার সেই পুরনো ছোট ঘরে ফিরে এলো, যেন সব শুরু হলো আবার নতুন করে। কিন্তু জীবনের বাস্তবতা তো আর থেমে থাকেনি। বাচ্চার খরচ, ওষুধ, ডাক্তার, সব সামলাতে গিয়ে রঞ্জিত আবার ক্লান্ত হয়ে পড়ে। অফিস থেকে ফিরেই কখনো বাজার করে, কখনো রান্না। আর সায়ন্তিকা তো সারাদিন মেয়েকে নিয়ে থাকে, ঘুম নেই, বিশ্রাম নেই, কাঁদে সারাক্ষণ। এসব সামলাতে সামলাতে একদিন সায়ন্তিকা হঠাৎ করে বলে বসল, তুমি যদি আরেকটু সাপোর্ট করতে তাহলে আমিও একটু শান্তি পেতাম। রঞ্জিত তখন থেমে গিয়ে বলেছিল, আমি তো চেষ্টা করেই যাচ্ছি। সায়ন্তিকা তখন চুপ করে চলে গিয়েছিল ঘরের ভেতর, দরজা বন্ধ করে কান্না করছিল। একদিন সে নিজেকে আয়নায় দেখে চমকে উঠল। চুলগুলো এলোমেলো, চোখের নিচে কালি, ঠোঁট শুকনো। কোথায় গেল সেই কলেজের সায়ন্তিকা? এই যে সংসারের চাপে চাপা পড়ে যাওয়া মুখটা, এটা কি সত্যিই তার নিজের? একদিন সে মেয়েকে ঘুম পাড়িয়ে ফেসবুক খুলল। অর্ক আবার মেসেজ করেছে, কি খবর? সায়ন্তিকা অনেকক্ষণ তাকিয়ে থেকে লিখল, ভালো নেই। অর্ক প্রশ্ন করল, কেন? সে উত্তর দিল না, শুধু লিখল, জীবনটা খুব ক্লান্তিকর হয়ে গেছে। অর্ক তখন বলল, তুমি যদি চাও আমি কিছুদিনের জন্য তোমার পাশে থাকতে পারি। এই লাইনটা সায়ন্তিকার মাথায় বাজতে লাগলো। সে জানে এটা ঠিক নয়, সে জানে সে একজন মা, একজন স্ত্রী, কিন্তু তার হৃদয়ের ভেতর যেন একটা তৃষ্ণা জমেছে। কেউ তাকে একটু বোঝে, একটু সময় দেয়, একটু বুঝতে চায়। এই অভাবটাই তাকে কুরে কুরে খাচ্ছে। একদিন সে রঞ্জিতের চোখের দিকে তাকিয়ে বলেছিল, তুমি কি এখনো আমায় আগের মতো ভালোবাসো? রঞ্জিত অবাক হয়ে বলেছিল, এই প্রশ্নটা কেন? সায়ন্তিকা বলেছিল, কারণ আমি আর আগের আমি নেই। রঞ্জিত তখন ওর হাতটা ধরে বলেছিল, তুমি আগের থেকেও বেশি আমার হয়ে গেছো। এই কথাটা শুনে সায়ন্তিকার চোখে জল চলে এসেছিল, তবুও সে যেন কোথাও ভেতরে ভেঙে যাচ্ছে, নিজেকে ধরে রাখতে পারছে না। একদিন সকালে যখন রঞ্জিত কাজে গেল, তখন সায়ন্তিকা ফোনে অর্কের সাথে কথা বলল অনেকক্ষণ। প্রথমে শুধু গল্প, পরে নিজের দুঃখ, তারপর সেই কথাগুলো যা সে কারো কাছে কখনো বলেনি। অর্ক বলল, তুমি চাইলে কিছুদিনের জন্য দূরে গিয়ে নিজের মতো করে একটু থাকো। সায়ন্তিকা কিছু বলে না, কিন্তু পরদিন রঞ্জিতের জন্য একটা চিঠি রেখে মেয়েকে মার কাছে দিয়ে সে চলে যায়। রঞ্জিত ফিরে এসে দেখে ঘরে নেই সায়ন্তিকা, শুধু একটা কাগজে লেখা, আমি কিছুদিনের জন্য নিজের খোঁজে যাচ্ছি। রঞ্জিতের মনে হলো কেউ তার বুকটা চেপে ধরেছে। সে চিৎকার করে উঠল, সায়ন্তিকা গু। মেয়েটা তখন পাশে ঘুমাচ্ছে, ছোট্ট মুখটা যেন বলে উঠল, বাবা, মা কোথায় গেল? রঞ্জিত চুপ করে বসে থাকে অনেকক্ষণ, তারপর মেয়েকে কোলে নিয়ে জানালার পাশে দাঁড়িয়ে বলে, তোর মা হয়তো নিজেকে খুঁজতে গেছে, তুই আর আমি এখানেই থাকব, ঠিক একদিন সে ফিরে আসবে। এই একটুকু আশা নিয়ে সে বসে থাকে রাতভর। পরদিন, তারও পরদিন। সায়ন্তিকার কোনো খবর নেই, শুধু একটা সাদা খালি দিনলিপি,
যার পাতাগুলোতে লেখা হতে থাকবে হয়তো ভবিষ্যতের অনিশ্চিত ভালোবাসার গল্প। ঘড়ির কাঁটা ৮টা ছুঁই ছুঁই করছে, রান্নাঘর থেকে আলুর দম আর পোলাওয়ের হালকা গন্ধ ভেসে আসছে, কিন্তু ঘরটা যেন নিস্তব্ধতার পাহাড়ে ঢেকে গেছে। স্নেহা খেলার ছলে জানালার পর্দা ধরে টানছে আর মাঝে মাঝে বলছে, খিমা কই? রঞ্জিত কিছু বলতে পারে না, শুধু মেয়ের দিকে তাকিয়ে অন্ধকারের ভেতরে আলো খোঁজে। একটা আস্ত সংসার যেন ভেঙে গেছে চুপিসারে। বাইরে অগাস্টের বৃষ্টি পড়ছে, আর ভিতরে একটা সম্পর্কের ভিজে ছায়া। গত ২৫ দিন ধরে সায়ন্তিকার কোনো খোঁজ নেই। ফোন সুইচড অফ, অর্কের নাম্বারে কল করে রিং হলেও কেউ তোলে না, ফেসবুকেও অনলাইন হয় না সায়ন্তিকা, এমনকি তার মা বাবাও জানেন না সে কোথায়। সবাই ভেবেছিল হয়তো রঞ্জিতের কাছে আবার ফিরে এসেছে, কিন্তু না, সায়ন্তিকা সত্যিই চলে গেছে, একা, নিজের মতো করে, হয়তো নিজের ভেতরকার বেদনার সঙ্গে দেখা করতে। রঞ্জিত প্রথম কয়েকদিন একদম ভেঙে পড়েছিল, অফিস থেকে ছুটি নিয়েছিল, স্নেহার জন্য একজন সহায়িকা রেখেছিল, কিন্তু স্নেহা বারবার কাঁদত, খুমা মা গি এই ডাকটা তার বুকের ভেতর প্রতিধ্বনি তুলত। সে নিজেকে দোষ দিতে শুরু করেছিল, হয়তো যথেষ্ট সময় দিতে পারেনি, হয়তো ভালোবাসাটা ঠিকভাবে বোঝাতে পারেনি। সে রাতে ঘুমাতে পারত না, শুধু জানালার দিকে তাকিয়ে থাকত, যেখানে প্রতিটা বৃষ্টির ফোঁটার মতো করে ঝরে পড়ত তার অভিমান আর আফসোস। একদিন স্নেহা খুব অসুস্থ হয়ে পড়েছিল, জ্বর ১০৪, গায়ে ঘাম, শ্বাসকষ্ট, হাসপাতালে দৌড়াতে হয়েছিল। সেখানেই ডাক্তার বলেছিল, আপনার স্ত্রীর ফোন নম্বর দিন। কি রঞ্জিত বলেছিল, সে নেই। ডাক্তার একবার তাকিয়ে বলেছিল, আপনার চেহারায় খুব ক্লান্তিগু। সেই দিন রাতে হাসপাতালের করিডোরে বসে রঞ্জিত নিজেকে বলেছিল, এভাবে তো আর চলতে পারে না। সে পরের দিন অফিসে গিয়ে রিজাইন দেয়, কিছু দিনের জন্য বিরতি চায়, মেয়েকে সময় দেবে। স্নেহা তখন ধীরে ধীরে সেরে উঠছে, কিন্তু চোখে সবসময় মায়ের খোঁজ। সে একদিন বাবাকে জিজ্ঞেস করেছিল, মা কি মারা গেছে? রঞ্জিত থমকে গিয়েছিল, চোখে জল এসে গিয়েছিল, বলেছিল, না রে মা, তোকে ছেড়ে কোথাও যেতে পারে না, সে আবার আসবে। কিন্তু সত্যি বলতে কি, তার মনেও একসময় সেই ভয়টা ঢুকে পড়েছিল, যদি সায়ন্তিকা আর ফিরে না আসে। আর তখনই একদিন বিকেলে ডাকবাক্সে একটা খাম পড়ে, ভেতরে একটা চিঠি, রনু, আমি ভালো আছি, দয়া করে আমায় খুঁজে বেরিও না, আমি একা থাকতে চাই, মেয়েটাকে দেখে রেখো। চিঠিটা পড়ে রঞ্জিতের হাত কাঁপতে থাকে, চিঠির কালি জলে ভিজে ছড়িয়ে গেছে, হয়তো সায়ন্তিকার চোখের জল মিশেছিল, হয়তো সে নিজেও কাঁদছিল। কিন্তু কেন ফিরে এল না? এদিকে সময় চলতে থাকে, স্নেহা বড় হচ্ছে, স্কুলে যেতে শুরু করেছে, রঞ্জিত আবার চাকরি নিয়েছে এক এনজিওতে, যেখানে দরিদ্র ছাত্রছাত্রীদের পড়ানো হয়। সেখানে কাজ করতে গিয়ে নিজের জীবনের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেয়। কেউ কেউ ওকে বলে, স্যার আপনি এত শান্ত কিভাবে থাকেন? সে উত্তর দিতে পারে না, শুধু একবার মেয়ের ছবির দিকে তাকিয়ে বলে, আমার মেয়েটা আছে তাই। এরই মাঝে প্রায় ১.৫ বছর কেটে গেছে, সায়ন্তিকার আর কোনো চিহ্ন নেই, না ফোন, না মেসেজ, না পোস্ট, না ছবি, সব জায়গা থেকে সে নিজেকে মুছে ফেলেছে। একদিন রঞ্জিত মেয়েকে নিয়ে বাগবাজার ঘুরতে গিয়েছিল, সেখানেই দূর থেকে দেখতে পেল একটা মেয়ে দাঁড়িয়ে আছে গঙ্গার ঘাটে, মাথায় সাদা ওড়না, মুখে কাঁচা চুল, হাতের আঙুলে সেই চেনটা যেটা রঞ্জিতের দেওয়া ছিল। সে ছুটে গেল, কিন্তু মেয়েটা পেছন ফিরে দেখল, সেটা সায়ন্তিকা নয়, কিন্তু তার মতো দেখতে। রঞ্জিত নিঃশ্বাস ছেড়ে বলল, স্নেহা চলো বাড়ি যাই। স্নেহা প্রশ্ন করল, বাবা তুমি কান্না করছো? রঞ্জিত বলল, না রে মা, চোখে কিছু পড়ে গিয়েছিল। ঘরে ফিরে এসে সে একটা পুরনো ডায়েরি বের করল, যেখানে লেখা ছিল, আমি যদি তোমার জীবনে না থাকি তাহলে তুমি কি ভালো থাকবে? এই লাইনটা ছিল সায়ন্তিকার হাতের লেখা, হয়তো কলেজের সময় লেখা হয়েছিল। আর তখনই সেই ঘটল, যা হয়তো ভাগ্যের খেলায় ছিল। একদিন সন্ধ্যায় দরজার ঘণ্টা বাজে, রঞ্জিত দরজা খুলে দেখে দাঁড়িয়ে আছে সায়ন্তিকা, মুখ শুকনো, চোখে জল, কাঁধে ব্যাগ, আর পাশে একটা ছোট্ট চুড়িদার পরা মেয়ে, যার নাম নেহা, স্নেহার মতোই দেখতে। সায়ন্তিকা শুধু বলল, আমি ভুল করেছিলাম। রঞ্জিত কিছু না বলে ওর হাত ধরে ঘরের ভেতর নিয়ে যায়, চুপচাপ, যেন কিছু ভাঙা শব্দ দিয়ে আবার একটা সংসার গড়ে তোলা যায়, আবার ভালোবাসা শুরু হয়, আবার কিছু না বলা কথা রোজগার। ভাতডাল চিংড়ির মালাইকারির ভেতরে মিশে গিয়ে বলে উঠে, জীবনটা ভীষণ ছোট, তবু তাতে অসীম ভালোবাসার জায়গা থেকে যায়। রাত্রিটা যেন চুপচাপ একটা কফিনের মতো ঠান্ডা হয়ে এলো। বাড়ির প্রতিটা কোণ নিঃশব্দে ডুবেছিল। রূপসা আর সায়ন একই ছাদের নিচে থেকেও যেন দুই ভিন্ন জগতের বাসিন্দা হয়ে উঠেছিল। চোখে চোখ পড়লেও দুজনের মাঝখানে দাঁড়িয়ে থাকত হাজারটা না বলা কথা। সায়নের মনে হতো, সে কি হারিয়ে ফেলেছে রূপসাকে, নাকি সে নিজেই হারিয়ে গেছে রূপসার ভেতর থেকে। রূপসা দিনের বেশিরভাগ সময় চুপচাপ থাকত, মাঝে মাঝে মার বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ থেকে আসত, ফিরে এলেও মুখে থাকত কেবল নীরবতা। একদিন রাতে হঠাৎই রূপসা সায়নের সামনে এসে দাঁড়াল, বলল,
তুমি কি কোনোদিন আমার কথা সত্যিকারের বুঝতে পেরেছ? শায়ন চোখ তুলে তাকালো, কিন্তু শব্দ খুঁজে পেল না। শুধু তাকিয়ে থাকল স্তব্ধ হয়ে। রূপসার চোখ দুটো জ্বলজ্বল করছিল। সেই চেনা আগুন, সেই চেনা অভিমান। তুমি কি জানো আমি কতটা চেষ্টা করেছিলাম এই সম্পর্কটাকে বাঁচাতে? শায়ন বলল, আমি জানি। কিন্তু আমি হয়তো অনেক ভুল করেছি। কিন্তু ভালোবাসাটা তো সত্যি ছিল, তাই না? রূপসা একটু হেসে বলল, ভালোবাসা যদি থাকতো তাহলে তুমি আমায় একা ফেলে দিতে না। তোমার আত্মসম্মানের খাতিরে তুমি আমায় বুঝতে চাইলে না। একটা সময় আমি অপেক্ষা করতাম, তুমি বুঝবে। আজ আর কোনো অপেক্ষা নেই। তারপর আর কোনো কথা না বলে সে নিজের ঘরে চলে গেল। রাতটা কেটে গেল খুব ধীরে। সকালে উঠে শায়ন খেয়াল করল রূপসা নেই। ঘর ফাঁকা। ড্রেসিং টেবিলে রাখা আছে একটা ছোট চিঠি। শায়ন, আমি যাচ্ছি। এবার না ফেরা হবে। এই ভালোবাসাটাকে আমি একা আর টানতে পারছি না। অনেক চেষ্টা করেছিলাম, সত্যি বলছি। কিন্তু তুমি আর আমি একসাথে হাঁটতে পারবো না। নিজের খেয়ালে থেকো। রূপসা। শায়নের বুকের ভেতরটা যেন হঠাৎ ফাঁকা হয়ে গেল। কষ্টের ঢেউয়ে ডুবে গেল মনটা। সে জানত এই দূরত্বটা একদিন আসবেই, কিন্তু এত তাড়াতাড়ি? দিনগুলো কেটে যেতে লাগলো আরও নিঃসঙ্গ হয়ে। একসময় শায়নের মা বাবাও বুঝে গেলেন এই সম্পর্কটা আর নেই। সমাজ, অর্থ, মানবিমান সবকিছু মিলিয়ে এক সুন্দর ভালোবাসার গল্প একটা ট্র্যাজেডিতে এসে ঠেকল। শায়নের জীবনটা যেন একটা বন্ধ ঘড়ির কাঁটা হয়ে গিয়েছিল। সকাল আর রাত কেবল সময়ের ফ্রেমে আটকে ছিল, কোনো আবেগের চিহ্ন ছিল না। রূপসা চলে যাওয়ার পর সে কাজকর্মে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলেও রাতে একা বিছানায় শুয়ে চোখ বন্ধ করলেই রূপসার মুখটাই ভেসে উঠত। তার হাসি, তার রাগ, তার ছোট ছোট কথাগুলো সবই যেন মনে পড়ত একটা সিনেমার মতো। প্রায় 1 বছর কেটে গেছে। এর মাঝে একদিন রূপসার এক বন্ধু এসে খবর দিল রূপসা এখন ব্যাঙ্গালোরে একটা এনজিওতে কাজ করছে। খুব ভালো আছে। নিজের মতো জীবন গুছিয়ে নিয়েছে। শায়নের বুকের ভেতরটা হঠাৎ করে খালি হয়ে গেল। সে হাসল, বিষণ্ণ একটা হাসি। ভালো থাকুক, বলল সে নিজের মনেই। অন্যদিকে রূপসাও মাঝে মাঝে ভাবত শায়নের কথা। সেদিনকার সেই চিঠি লেখার পর তার চোখে জল ছিল, কিন্তু সে জানত থেকে গেলে নিজেকে ধ্বংস করে ফেলত। নিজের সম্মান, নিজের অস্তিত্ব হারিয়ে যেত। তাই চলে যেতে হয়েছিল। কিন্তু একদিন হঠাৎ কলকাতায় একটা সোশ্যাল ওয়ার্ক ইভেন্টে দুইজন আবার মুখোমুখি। চোখে চোখ পড়ল। সময় যেন থমকে গেল। তুমিও? হালকা একটা হাসি, চুপচাপ কিছু মুহূর্ত। কেউ কিছু বলল না, কেবল একসাথে একটা চা খেল। কথার চেয়ে নীরবতাই ছিল অনেক গভীর। শায়ন বলল, তোমায় খুব মনে পড়ে রূপসা। রূপসা হেসে বলল, আমিও ভুলতে পারিনি। কিন্তু ভালোবাসা মানেই না সবসময় একসাথে থাকা, তাই না? শায়ন বলল, তবে কি সব শেষ? রূপসা একটু চুপ করে বলল, শেষ মানেই শেষ না শায়ন। মাঝে মাঝে কিছু সম্পর্ক আলাদা থেকেও বেঁচে থাকে মনে। তুমি ভালো থেকো, এটাই চাই। শায়নের চোখে জল এসে গেল। সে আর কিছু বলল না। তারা উঠে দাঁড়াল। দুইজন দুই দিকে হাঁটতে শুরু করল। পেছনে তাকায়নি কেউই। কিন্তু জানত সেই ভালোবাসা আজও কোথাও বেঁচে আছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করে। আর এই ধরনের ভিডিও দেখতে হলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের এক ধামাকাদার ভিডিওর সাথে।